রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে প্রধান উপদেষ্টা আলোচনায় প্রাধান্য পাবে সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়। চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল। জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু। দেশ পুনর্গঠনে শহীদের রক্তে পাওয়ার সুযোগ বারবার আসবে না বললেন আলী রিয়াজ। নারী ও সংখ্যালঘু অধিকার নিশ্চিতের দাবি সুশীল সমাজের। এবং এবার কোরবানি পশুর চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা। 12 ঘন্টার মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। এবার বিস্তারিত। দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রথম দফার বৈঠকে যোগ দিয়েছেন এলডিপি, নাগরিক ঐক্য সহ কয়েকটি দল ও সংগঠনের নেতারা। বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শুরু হয়। দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা। মূলত জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের বিষয়ে আরও জানাতে যমুনার সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এসইউ সেলিম। সেলিম, কিছুক্ষণ আগে থেকেই তো বৈঠক শুরু হয়েছে। বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানকার সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? জি মা, ধন্যবাদ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সাথে গতকাল বিএনপি এবং জামায়াতের যে বৈঠকটি হয়েছে, এনসিপির বৈঠকটি হয়েছে, এরপর আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে আজকে 20 জন রাজনৈতিক নেতার সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাহমুদুর রহমান মান্না এবং কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। এছাড়া চরমোনাই এবং হেফাজতে ইসলামের নেতাদের সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে। এখানে আরও যারা উপস্থিত থাকবেন বলে আমাদেরকে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন জোনায়েদ সাকি, হাসনাত কায়ুম, মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালিকুজ্জামান ভুইয়া টিপু, শেখ রফিকুল ইসলাম বাবলু এবং শহীদুদ্দিন স্বপনের সাথে। এছাড়া সন্ধ্যা 6টা আরেকটি বৈঠকের কথা রয়েছে। দ্বিতীয় বৈঠকে উপস্থিত থাকবেন ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে তারা। সেখানে মাওলানা রেজাউল করিম এবং মাওলানা মামুনুল হক ছাড়াও উপস্থিত থাকবেন মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এছাড়া আর উপস্থিত থাকার কথা রয়েছে নুরুল হক নূরের এবং তার সাথে উপস্থিত থাকবেন মাওলানা মুসা বিন ইজহার, মুফতি মাওলানা শাখাওয়াত হোসেন রাজি। আজকে আসলে যে বৈঠক দুটি, এটি রাজনৈতিক বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ সময়ে যে বৈঠক দুটি হবে এর মধ্যে উল্লেখযোগ্য আলোচনা থাকবে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো বেশ কয়েকদিন ধরে যে রাজপথে আন্দোলন করছেন এবং তার প্রেক্ষিতে আসলে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন এবং গতকালকে বিএনপি এবং জামায়াতে ইসলাম তাদের যে দাবিগুলো উত্থাপন করেছেন, এর সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আজকে বৈঠকে সে দাবিগুলো তারা উত্থাপন করবেন এবং এরপর আসলে সর্বদলীয় একটি বৈঠক হওয়ার কথা আমরা জানতে পেরেছি এবং সর্বদলীয় বৈঠকের পর আসলে বিচার, সংস্কার এবং যে নির্বাচন, সে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এবং আশা করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে মূল দাবি বিচার এবং সংস্কার, সেই সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে ডিসেম্বর এবং জুলাইয়ের মধ্যে যে নির্ধারিত সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যে নির্বাচন হবে। তো বৈঠকটি উপলক্ষে আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে নিরাপত্তা পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে আর্ম পুলিশের পাশাপাশি পুলিশের বিভিন্ন সদস্যরা উপস্থিত রয়েছেন, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং এখানে আসলে আজকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসলে রাজনৈতিক নেতারা একের পর এক তারা যে যমুনা প্রবেশ করছেন। তো এই ছিল আমার কাছে যমুনা থেকে সবশেষ পরিস্থিতি। সেলিম, আপনাকে ধন্যবাদ। চাংখারপুলে মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রায় 8 মাসে নিরবিচ্ছিন্ন তদন্ত শেষে প্রথমবারের মতো জুলাই গণহত্যার অপরাধে কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দায়ের করে প্রসিকিউশন। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে আসামি করে রাষ্ট্রপক্ষ। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। 5 আগস্ট 2024 রাজধানীর চানখারপুলে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলে মারা যান শিক্ষার্থী আনাস সহ 6 জন।
নির্মম সেই হত্যাকাণ্ডের পর গেল অক্টোবরে শহীদ আনাসের পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করে অভিযোগ দেওয়া হয় ট্রাইব্যুনালে। তদন্তে নামে প্রসিকিউশন। ৮ মাস পর আলোচিত হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে প্রসিকিউশন, যা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো ফরমাল চার্জ। দায়ের করা অভিযোগে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। ফরমাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন। এই আমলে গ্রহণের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চানখারপুলের ৬ জনকে হত্যা করার একটাই অভিযোগ। এই অভিযোগে আসামি যে ৮ জন, তাদের দায় ডিফারেন্টভাবে চিত্রায়িত হয়েছে। পলাতক আসামিদের ব্যাপারে পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিষয় থাকবে, সেগুলো সেদিন আদেশ দেবেন বলে আমরা আশা করছি। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে শেখ হাসিনার নির্দেশের অডিও বার্তা প্রমাণ হিসেবে জমা দিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল। ৩রা জুন এটার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শহীদদের জীবনের বিনিময়ে পাওয়া দেশ পুনর্গঠনের সুযোগ বারবার পাওয়া যাবে না মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আর সংবিধান সংস্কারের পক্ষে বিপক্ষে মতামতের পাশাপাশি নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের দাবি জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দুপুরে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এমআর আসদের রিপোর্ট। গেল 2 মাস ধরে 33টি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদনের নানা বিষয়ে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 13টি কমিশনের প্রতিবেদন নিয়ে কয়েকটি দলের সঙ্গে হয় একাধিক বৈঠক। চলতি মাসের মাঝামাঝি এ আলাপ শেষ হওয়ার পর রোববার কমিশন বসে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে। আলোচনায় অংশ নিয়ে সংবিধান সংস্কার, প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতার ভারসাম্য সহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা। সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধুমাত্র পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে। এতে হাত দিব বলেই আমরা এখানে এসেছি। সংবিধান আমাদের কাজ দেয় নাই, এটা ফেল করেছে, অকেজ হয়ে গেছে এবং ওটাকে অমান্য করেই বিপ্লব হয়েছে। এটা নাজিল হওয়া কোনো কিতাব নয়। সুতরাং আমি বিস্মিত হইলাম উনি যখন বললেন যে এটা বাদ দিয়ে যা কিছু করেন। আমি শুধু রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিকমতো করতে পারবেন? রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে জাতীয় সনদ তৈরির কথা জানান ডক্টর আলী রিয়াজ। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে এসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি। কমিশনের আলোচনার বাইরে সংস্কার প্রশ্নে জনমত গঠনের আহ্বানও জানান তিনি। বলেন, রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতার পালাবদল রক্তপাতহীন করার সুযোগ পুনর্বার পাওয়া যাবে না। এই সুযোগ দ্বিতীয়বার পাওয়া যাবে বলে মনে হয় না, বিশেষ করে যে পরিমাণ রক্তপাতের মধ্য দিয়ে, যে দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে, সেটা যাতে পুনর্বার না ঘটে সেটা আমাদের সকলের নিশ্চিত করা দরকার। গণমাধ্যমকে আলোচনা জোরদারে ভূমিকা রাখার আহ্বানও জানান আলী রিয়াজ। যে আপনাদের মাধ্যমে অনেকগুলো বিষয়ই জনগণের কাছে নেওয়া সম্ভব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জোরদার করা দরকার। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করেছে বিএনপি। গণতন্ত্র বাধাগ্রস্ত করতে একটি মহল চক্রান্ত করছে বলে অভিযোগ করেন দলের নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্কুল অব লিডারশিপ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। বক্তব্যে তারা গণতন্ত্রের স্বার্থে জনগণের সরকার প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের জনগণের দিকে তাকান, বাংলাদেশের জনগণ কার দিকে তাকিয়ে আছে? পরিষ্কারভাবে আপনারা দেখবেন বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব
তারেক রহমানের দিকে। দেশের জন্য নির্বাচন এবং সংস্কার দুটোই চলমান প্রক্রিয়া। সংস্কার মতো চলতে থাকবে, সময়ের প্রয়োজনে নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা বাস্তবায়ন করবে, আর নির্বাচন নির্দিষ্ট সময় পর হবে। গণতন্ত্রের প্রশ্নে দেশের জনগণ কোনো আপোষ করবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গণতন্ত্রের প্রশ্নে আমি কোনো আপোষ করতে রাজি না। আমি বিশ্বাস করি বাংলাদেশের ইন্টেলেকচুয়াল বা যারা আছেন, যারা ক্ষমতার জন্য কত কিছু অনেক কিছু করতে পারে। আওয়ামী লীগ বা ছাত্ররা বা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট অথবা যারাই হোক, তারা যদি ভয় করে যে জনগণ ভোট দিলে বিএনপি সরকারে এসে যাবে, কাজে ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের দোসরদের পাশে নিয়ে দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব নয়। এক একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন, তারা ঠিক বুক টান করে চলে। যারা হাসিনার সাথে শয়নে স্বপনে মরণের পরে নরকে অথবা স্বর্গে থাকবে। আমরা চাই ডক্টর ইউনূসই সফল হোক। ডক্টর ইউনূসের সফল মানেই তো আমাদের জুলাই আর আগস্টের আন্দোলনের একটা সফলতা। ওদিকে ১২৬তম জন্ম জয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ। শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য আমাদেরকে যে প্রেরণা, আমাদেরকে যে তাগিদ দিয়েছে এবং লড়াইকে ত্বরান্বিত করার যে উৎসাহ জুগিয়েছে, এটা তুলনাহীন। কোনো দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় বলে মন্তব্য করেন তিনি। এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজম দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নতুন করে নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা করে বাড়ানো হয়েছে, আর খাসি বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে ২ টাকা করে। দুপুরে সচিবালয়ে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে কোরবানির পর ১২ ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। কোরবানির পশুর চামড়ার দামের পাশাপাশি সংরক্ষণেও সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এবছর ৩০,০০০ টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। বাণিজ্য উপদেষ্টা জানান, ঢাকায় কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন ১,৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১,১৫০ টাকা। ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না। অন্য একটা চামড়ার দাম মিনিমাম ১৩৫০ টাকা ঢাকার ভিতরে এবং ১১৫০ টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। বাংলাদেশের ইতিহাসে এবার প্রথম আমরা সংরক্ষণকে উপযোগী করার জন্য প্রায় না এক্স্যাক্টলি ৩০,০০০ টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে মাদ্রাসা এবং এতিমখানাতে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা জানান, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি ২২ থেকে ২৭ টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি ২০ থেকে ২২ টাকা, আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে এটা কি ৬০ থেকে ৬৫ টাকা, ৬০ থেকে ৬৫ টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। এদিকে কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে উপদেষ্টা আসন্ন ঈদে নিরাপত্তা নিশ্চিত ও কোরবানির পর ১২ ঘন্টার মধ্যেই সব বর্জ্য অপসারণের আশ্বাস দেন। বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা ১২ ঘন্টার ভিতরেই মোটামুটি এইটাতে ক্লিন করে পারবে। এবার এটা যদি করা যায়, এবং এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। কোরবানির পশুর হাটে সার্বিক প্রস্তুতি, যানজট নিরসনের ট্রাফিক ব্যবস্থা শক্তিশালী ও ঈদে ঢাকার সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
প্রত্যেকটা হাট তার নিজস্ব বন্দোবস্ত করবে, যেটা নিয়ে রাস্তা থেকে অনেক দূরে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। চামড়া শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, শিল্পের উন্নয়নে জিএসপি পুনরুদ্ধারই প্রধান চ্যালেঞ্জ। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত চামড়া এলডিসি উত্তরণে চামড়া শিল্পের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। মনিরুল ইসলামের প্রতিবেদন। নানান কারণে ধুঁকছে দেশের চামড়া খাত। যথেষ্ট সম্ভাবনা থাকলেও LWU সনদ অর্জন করতে পারেনি বাংলাদেশ। এক যুগ ধরে নিষেধাজ্ঞা জিএসপি সুবিধায়। যদিও হাজারীবাগের ট্যানারি সাভারে সরিয়ে নিলেও পরিবেশগত মানদণ্ড এখনো নিশ্চিত করতে পারেনি সরকার। ফলে বাজার চলে যাচ্ছে ভারত আর চীনে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা ধরেই আরএমজি ও চামড়া শিল্পের উন্নয়নে নীতিমালার প্রণয়নের কাজ চলছে। খাত সংশ্লিষ্টরা মনে করেন, জিএসপি নিষেধাজ্ঞা ও LWG'র স্বীকৃতি না পাওয়ায় চামড়া শিল্পের উন্নয়নে বড় বাধা। এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের কি হবে, আমরা আতঙ্কিত না হয়ে সেটাকে আমাদের আলিঙ্গন করার চিন্তা করার দরকার। আমাদের পটেনশিয়াল আছে, আমাদের খালি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করতে হবে। পলিসি অ্যালাইনমেন্টের জন্য সরকার কাজ করতেছে। এই বাধাটা কেন আটকে আছে? এখান থেকে কি আমরা বের হতে পারবো না? সিটিপি কেন চালু করা যায় না? এটা বোধহয় একেবারে একটু ইনডেপথ দেখা দরকার। চামড়া শিল্পের নীতিমালা প্রণয়নে খাতটিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সিএটিপি সক্ষমতা 25 থেকে 30 হাজার কিউবিক মিটার করতে কারিগরি কমিটি করার কথা বলেন বিডা ও বিসিকের প্রতিনিধিরা। আমাদের টার্গেট হলো এই পর্যায়ে 25 থেকে 26 হাজার কিউবিক মিটার যদি আমরা আমাদের এক্সিস্টিং সিএটিপির ক্যাপাসিটি বাড়াতে পারি, প্লাস যদি ইন্ডিভিজুয়াল টিভির ক্যাপাসিটি যদি 8 থেকে 10 হাজার হয়, তাহলে 33 থেকে 35 হাজার কিউবিক মিটার আমাদের হয়ে যায়। লেদারকে আরএমজির পরে এটাকে তার যে পটেনশিয়াল আছে, যে কথাটা জিয়া ভাই বললেন যে আমরা আসলে লেদার ইম্পোর্ট করছি, সেটা আমরা কিভাবে এদেশে করতে পারি আপনাদের সবাইকে নিয়ে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। শিল্প উপদেষ্টা বলেন, চামড়া শিল্পে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ করবে সরকার। The leather industry being one of our top earners after ready-made garments is particularly exposed to these post-graduation dynamics. At present, Bangladesh's leather sector contributes over $1.2 billion in export earnings. The majority comes from leather footwear, followed by leather goods and processed. এ খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের তৎপর হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শ্রমিকরা। বন্দর ভবনের প্রতিটি ফটকে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা বলেন, আধুনিক যন্ত্রপাতি সম্মিলিত টার্মিনালটি ভালোভাবেই চলছে, তারপরও এর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা মেনে নেওয়া হবে না। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে শনিবার সকাল 10টায় বন্দর বয়েজ স্কুলের সামনে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, দেশি বিদেশি কোনো কিছু বুঝি না। নিজস্ব টাকায় নির্মিত কোনো স্থাপনা সেটা সাইড পাওয়ার টাকার হাতেও যাবে না, সেটা কোনো বিদেশিদের হাতেও যাবে না। যদি আমরা বিদেশির হাতে দেই, তাহলে এইখানকার যে আমাদের যে পাইরেসি আছে, দেশের যে পাইরেসি, সেটা থাকলো না। 9 মিটার ড্রাফটের জায়গায় 18 মিটার ড্রাফট। তারপরে আমাদের যে যানজট, সেই যানজটের যে সমস্যা, সেটা কখনো কোনো বিদেশি এসে এই সমস্যার সমাধান করতে পারবে না। সমাবেশে বক্তারা বলেন, বন্দরের সক্ষমতা রয়েছে দেশীয় ব্যবস্থাপনাতেই। বিদেশি অপারেটর আনা হলে লাভ বিদেশে যাবে, ক্ষতিগ্রস্ত হবে দেশ। শ্রমিক নেতাদের অভিযোগ, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণ থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে চট্টগ্রাম বন্দরকে বিদেশি বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রতিদিন হাজার হাজার কন্টেইনার হ্যান্ডেল হয় চট্টগ্রাম বন্দরে, আর তা সফলভাবে সম্পন্ন করেন দেশীয় অপারেটররাই। আন্দোলনকারীদের প্রশ্ন, তাহলে বিদেশি অপারেটরের প্রয়োজন কেন? তাহসিন তারিন, মোহনা সংবাদ।
চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার, এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম আয়োজিত CMJF টক অনুষ্ঠানে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার চায় বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করুক। তাই কেবল বন্দর নয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সব খাতই সংস্কার করা হচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি মৃত্যু হয়েছে, আহত হয়েছে ২ শতাধিক। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যে ইউক্রেনের রুশ ড্রোন হামলায় ৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এদিকে প্রচণ্ড ঝড়ে পাকিস্তানে প্রাণ গেছে ১৩ জনের। আর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। মানবতাকে বুদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় পাশবিক আচরণ আরও বৃদ্ধি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিমান হামলার পাশাপাশি বিশাল আকৃতির ট্যাঙ্ক সহ ভারী অস্ত্র নিয়ে হিংস্র হায়নার মতো নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে ইসরায়েলি সেনারা। এতে অকাতরে প্রাণ হারাচ্ছে আবাল বৃদ্ধ বনিতা। অবশেষে ২৪ ঘন্টার হামলায় উপত্যকাটিতে প্রাণ গেছে ৭৯ ফিলিস্তিনির, আহত হয়েছে ২ শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এতে প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,৯০০। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের আরও জানায়, অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কের আশেপাশে পড়ে আছে। নিরাপত্তার অভাব সহ নানা কারণে ওইসব মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এদিকে প্রায় ২ মাস ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়ে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে, বর্তমানে প্রায় ৭০,০০০ শিশু পুষ্টিহীনতায় ভুগছে। ২০ লাখ মানুষের খাদ্য সংকট মেটাতে প্রচুর ত্রাণ সহায়তা দরকার। ১-১৫০ ট্রাকে কিছুই হবে না। ওদিকে যুদ্ধবিরতি চুক্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। অন্যদিকে প্রচণ্ড ঝড়ে গাছপালা ও দেয়ালের নিচে চাপা পড়ে পাকিস্তানের পাঞ্জাবে ১৩ জনের মৃত্যু হয়েছে। আর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। ঝড়ো হাওয়া ও বজ্রঝড়ের কারণে ফ্লাইট চলাচলে ব্যাঘাত হওয়ার পাশাপাশি বহু গাছপালা উপড়ে গেছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে প্রধান উপদেষ্টা, আলোচনায় প্রাধান্য পাবে সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়। চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল। জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু। দেশ পুনর্গঠনে শহীদের রক্তে পাওয়া সুযোগ বারবার আসবে না বললেন আলী রিয়াজ। নারী ও সংখ্যালঘু অধিকার নিশ্চিতের দাবি সুশীল সমাজের। এবার কোরবানি পশুর চামড়ার সর্বনিম্ন দাম ১৩৫০ টাকা। ১২ ঘন্টার মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগের সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। সঙ্গে থাকার জন্য